বন্ধুরা, বিশ্বাস করো ছাদে এসে ভিডিও করছি। ভেবেছিলাম একটা অন্য কন্টেন্ট নিয়ে ভিডিও করব, মন্দিরাকে নিয়ে। সেইভাবে প্রিপারেশন নিয়ে এসে বসে আমাকে বৃষ্টি প্রীতমকে নিয়ে ভিডিও করতে হচ্ছে। এমন ইনফরমেশন সাডেন জাস্ট আমার কাছে আসলো। প্রীতম কি ভেবেছিল কেস করবে আমার নামে? হুমকি দিচ্ছে। করো কেস, কেস করো প্রীতম। আমি চাই তুমি আমার নামে কেস করো। আমি হাইকোর্টে তোমার নামে কেস করব আমাকে এইভাবে হুমকি দেওয়ার জন্য। হাইকোর্টে পাঠিয়ে দিয়েছি তোমার আইডি। লালবাজারে অফিসার অমিত ব্যানার্জি, সার্চ করে দেখে নিও। পাঠিয়ে দিয়েছি, ডিটেলস জেনে গেছি। তোমার নিজের বাড়ি, তুমি তোমার জেঠুর ছেলের সঙ্গে কি করেছো, বৃষ্টি কিভাবে তার এক্স হাজবেন্ডের সঙ্গে বিহেভ করতো, কি টর্চার করতো মেন্টালি বৃষ্টি আর প্রীতম মিলে, সব খুলবো বন্ধুরা। ইভেন চেষ্টা করছি অর্ণব বাবুর স্টেটমেন্টও আনার। বাড়ি চলে গেছিলাম, অনেক জায়গায় আছে, অনেক লোক আছে, ডাইরেক্ট প্রুফ দেব, ডাইরেক্ট প্রুফ। শুধু একটু পারমিশন দিক, যেহেতু জিনিসটা আমি লালবাজার পর্যন্ত নিয়ে গেছি, একটু পারমিশন দিক। আমি এখানে ডাইরেক্ট প্রুফ দেব, বলে গেলাম আজকে এখানে বসে তোমাদের। অনেক জায়গা আছে। কি ভেবেছে আমার ভয় দেখাবে? আমার মুখটা বন্ধ করতে চাইছে আমার ছোট আইডি বলে। কি করবে আমার আইডির? কি করবে আমার আইডির? তোমাকে কোথায় নিয়ে যাবো বুঝতে পারছো প্রীতম? নিজের দাদার বউকে ভাগিয়ে নিয়ে এসেছো। আর এই বৃষ্টি অনেক দিন ধরে এই রাসলীলা চলছিল, অনেক দিন ধরে মেন্টালি প্রচুর পরিমাণে টর্চার করেছে সে তার হাজবেন্ডকে, অর্ণব বাবুকে। কিভাবে টর্চার করেছে, ওদের এই প্রেমের জন্য ওই মানুষটা কি কি সাফার করেছে। আর এখানে এসে মিথ্যে কাহিনী বলছে। আমার হাজবেন্ড আমাকে সিগারেটের ছ্যাঁকা দিত, লোহার রড দিয়ে মেরেছে, বৃষ্টির মাথায় কি হয়েছে সব বলবো। বৃষ্টির অ্যাকচুয়ালি ক্যান্সার হয়েছে কিনা, প্রীতমের কথা, প্রীতম আমাকে হুমকি দিচ্ছে বৃষ্টির ক্যান্সার হয়েছে, বৃষ্টি বাঁচবে না। তোমরা বলো, একটা ক্যান্সার পেশেন্ট এরকম থাকে? সুস্থ নর্মাল থাকে একটা ক্যান্সার পেশেন্ট? তাকে দেখলে বোঝা যাবে, তার যে ট্রিটমেন্ট চলবে সেটা তো বোঝা যাবে। জাস্ট একটু ওয়াইটে এরকম কত ক্যান্সার পেশেন্ট আছে যাদের ভিডিও আসে। একটা কথা না বলে পাচ্ছি না। কালকে আমি একটা ভিডিও নিয়েছিলাম, প্রীতমকে সেখানে বলেছিলাম প্রীতম আমাকে যে হুমকি দিচ্ছে কেস করবে, সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেখানে আমি একটা চ্যানেলের নাম বলিনি, শুধু বলেছিলাম দিদি ভাই এই কথা বলছে, সে আমার ভিডিও দেখে, যে আমার আইডিতে প্রীতম ঢুকে কমেন্ট করছে এবং সে বলছে কি করে একটা লোক সহ্য করতে পারে, বৃষ্টি তো অসুস্থ, সে সবসময় পজিটিভ হয়তো বৃষ্টিকে নিয়ে ভিডিও করতো। আমি অবাক হয়ে গেছি। বিশ্বাস করো আমি ভুল, আমি তোমাদের সামনে বলছি আমি ভুল, প্রমাণ দেবো। আমি এখন প্রীতমকে ওপেন চ্যালেঞ্জ করে বলছি কেস করো আমার নামে। আমি কেস করবো উল্টো তোমার নামে। তুমি আমাকে কি বলছিলে কত পয়সা খসবে জানো? আরে 5 লাখ 10 লাখ ক্ষমতা আছে আমার। চলো, তোমার ক্ষমতা আছে, তুমি যা করে এসছো, তোমার তো জামিন অযোগ্য ধারায় এমনিতেই জেল হবে। চলছে সাজানো, সব সাজানো চলছে। দাঁড়াও, এই কথাগুলো কি করে বলছি, সব আসবে, সব আসবে। তো সেখানে তোমাদেরকে দেখেছি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ঢুকতে গেলে মানে বেরিয়ে যায় সবটা। তো সেই দিদিভাইটা আমি কালকে রাত্রিবেলা, আমি কমেন্টস তো করে এসেছি, চ্যানেলের নাম বলবো না, সেই দিদিভাইটা রাত্রিবেলা ভিডিও আমি দেখলাম, রাত্রিবেলা করেনি, হয়তো দুপুরের দিকে করেছে। আজকে সে পুরো একদম ঘুরে গেল, সে আজকে ডাউট ফিল করছে। সে বলছে রিসেন্ট আমি একটা ভিডিও দেখলাম ক্যান্সার পেশেন্টের, আমি ভিডিওটা কয়েকদিন আগে দেখেছি, সে বৃষ্টি প্রীতমকে নিয়ে কথা বলছে, যেখানে বৃষ্টি বলছে তার মানে প্রীতম বলছে বৃষ্টির এরকম একটা রোগ হয়েছে, যেখানে ও বোঝাতে চাইছে সমস্ত দিক থেকে 100% ইভেন আমাকে সে কমেন্টস করছে। আমি এখনও অ্যাসিওর হয়ে বলছি না ওটা প্রীতমই কিনা, তবে আইডি সত্যি সত্যি আমি পাঠিয়েছি লালবাজারে অফিসার অমিত ব্যানার্জির কাছে পাঠানো হয়েছে। 2-1 দিন হয়তো সময় লাগবে, হয়তো বলতে পারো আজকে রাতেই আমি নিউজ পেয়ে যাব। অবশ্যই শেয়ার করব, সত্য কি ছোট্ট শেয়ার নিন, রেডি থাকো। বলেছি না একটা চুটকি লাগবে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব এখানে বার করে নিয়ে আসবো। সেই জায়গায় আছি বলে না এখানে বসে এতটা কথা বলছি। হাজবেন্ডের কোনো রকম সাপোর্ট আমার লাগবে না, আমার হাজবেন্ডের কোনো সাপোর্ট লাগবে না। আমার সোর্সই অনেক 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 ধন্যবাদ সোমা লাইফস্টাইল দিদিভাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমার মায়ের থেকে ওপরে স্যালুট জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। কিভাবে সাপোর্ট করছে, কত ইনফরমেশন আমাকে দিচ্ছে। কোথায় বাড়ি কি বৃত্তান্ত এখন বলবো না, দেখা হবে প্রীতমের সঙ্গে হাইকোর্টে। আছি, অনেকেই আছি। আর জানো তো কেস করবে না, করো কেস, পুরো ইউটিউব টলে যাবে আমার এগেনস্টে কেস করতে গেলে। এত কথা বলছি, একটা প্রুফ দিতে পারছো না কেন? ভিডিও দিয়েছে কালকে, দেখেছো? কথার আঘাতে আমাকে ভাঙতে চাইছো, প্রমাণ কোথায়? কথার আঘাতে ভাঙতে চাইছে, এরপর প্রুফ দেবো এখানে বসে। বললাম না আইনের কিছু জটিলতা থাকে, সেই কারণে আনছি, সামনে আনছি, সব স্টেটমেন্ট আসবে, খুব শিগগিরই আসতে চলেছে। একটু ওয়েট করো,
একদিনে তো সবটা রিভিল করা সম্ভব না, একদিনে তো সবটা গোছানো সম্ভব না। এখানে বসে দুর্গাপুর থেকে সবটা নিয়ে আসবো। প্রীতম আমাকে বলছে, কি বলছে জানো, দুর্গাপুরে এসে দেখে যাও বৃষ্টির কি হচ্ছে। আজকে আমি বলে দেবো বৃষ্টির কি হয়েছে। বৃষ্টির কোনো ক্যান্সার হয়নি, আমি বলে দেবো বৃষ্টির কি হয়েছে। আমাকে প্রীতম বলছে আমাদের চ্যানেলের নামটা তুমি ট্যাগে ইউজ করছো। বেশ করেছি, ট্যাগে ইউজ করেছি। আমি তোমার চ্যানেলের নাম ট্যাগে কেন ইউজ করবো না? আমি তো তোমার মতো চোর নই গো, চুরি করিনি যে ভিডিওতে মেসেজ দিতে পারছি না, কমেন্ট বক্সে এসে লুকিয়ে লুকিয়ে কমেন্টস করছি। আমি চাই আমার ভিডিও তুমি দেখো। আমি তো ওপেন কথা বলছি, লাইভ প্রুফ কথা বলছি। তোমার চ্যানেলের নামটা আমি ট্যাগে ইউজ করতে পারবো না? দিলাম না আজকে থেকে তোমার চ্যানেলের নাম। চ্যানেল তোমার তো, সেই জন্য দিলাম না। তাতে কি হচ্ছে? মানুষের কাছে যাবে না, শেয়ার হবে না? 100%। অনেক বড় ইনফরমেশন তোমাদেরকে দেবো, অনেক কিছু। বৃষ্টি কিভাবে টর্চার করতো তার এক্স হাজবেন্ডকে। এক্স বলাটা ভুল, ওদের ডিভোর্স হয়নি। 100%-এর জায়গায় 500% কনফার্ম হয়ে বলছি, ওদের ডিভোর্স হয়নি। আর বৃষ্টির হাজবেন্ড কেন ওই মেয়েটার এগেনস্টে এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি? প্রচন্ড ভালোবাসতো নিজের স্ত্রীকে, প্রচন্ড ভালোবাসতো বলে এখনো পর্যন্ত সবটা সহ্য করছে। তবে এবার আর সহ্য করবে না। এবার না জিনিসটা মাথার ওপর থেকে বেরিয়ে গেছে, সাজানো হচ্ছে সবটা সাজানো হচ্ছে। চেষ্টা করছি, খুব চেষ্টা করছি তার একটা স্টেটমেন্ট কোনোভাবে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করার। খুব চেষ্টা করছি, সব আছে। খোঁজ নিয়ে এসো দুর্গাপুরে গিয়ে, কেউ বলবে না বৃষ্টি প্রীতম ভালো। এই যে বৃষ্টি গল্প সাজিয়েছে না, তার হাজবেন্ড ড্রিঙ্ক করে মাতাল। আমার কাছে অন্য খবর আছে, তুমিও তো খুব একটা ভালো নও গো প্রীতম। এই ক্যাটাগরিতে তো তোমারও নাম এসছে, তোমার আশেপাশের লোক জানাচ্ছে, তোমার কাছের লোক জানাচ্ছে, তোমার বাড়ির থেকেও এরপরে অনেক ইনফরমেশন আসবে। ব্যবস্থা করছি, চিন্তা করো না। চলো বন্ধুরা, যেটা বলতে চাইছিলাম, সোমাদিকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। সোমাদি ছিল বলে আজকে এই লড়াইটা আমি এভাবে লড়তে পারছি। ওই যে একটা কথা আছে জানো তো, সোমাদিকে আমি চিনতামই না, সোমাদিকে আমি জানতাম না। সোমা লাইফস্টাইল চ্যানেলটা হয়তো অনেক বড় না, দিদিভাইয়ের একটা চ্যানেল ছিল, চ্যানেলটাকে কেউ উড়িয়ে দিয়েছিল। দিদিভাই কিন্তু অর্থের কোনো প্রয়োজন নেই, আমাদের মতো 10 জনকে বসিয়ে খাওয়াতে পারে, এতটা পরিমাণে অর্থ তার কাছে, মানে এতটা প্রভাবশালী ব্যক্তি তার টোটাল ফ্যামিলি। তবু সে তার হাজব্যান্ডের ওপর ডিপেন্ডেবল নয়, সে নিজে তার নিজস্ব জগৎ আছে, তার পার্লার আছে, তার আরও অনেক কিছু আছে। তো সেখান থেকে তার একটা হিউজ পরিমাণে আসে, সেখান থেকে সে মানুষের জন্য করে, প্রচুর করে। যে বোনটাকে আজকে দেখো, যে ভালো তার সাথে ভালো হবেই। যে বোনটাকে নিয়ে আমি ভিডিও করেছিলাম রিঙ্কি লাইফস্টাইল, তাকে তোমরা কেউ সাপোর্ট করো না, এই বৃষ্টির মতো প্রীতমের মতো মানুষকে তোমরা সাপোর্ট করো। সেই রিঙ্কি লাইফস্টাইলকে নিয়ে ভিডিও করার সোর্সে সোমাদিকে আমার, মানে সোমাদির সঙ্গে ভগবান আমার কানেকশনটা করিয়ে দিয়েছে। সত্যি ভগবান আছে, ভগবান বলেছে পেছনে তুই একদম হাঁটবি না, তোকে লড়াই করতেই হবে। তোকে মিথ্যাবাদী সাজানোর চেষ্টা করছে। আর আমার একটা পয়েন্ট, এখানে কন্ট্রোভার্সি আমার মতো প্রচুর ক্রিয়েটাররা করছে এখানে কন্ট্রোভার্সি। তাদেরকে হুমকি না দিয়ে পার্টিকুলার আমায় কেন হুমকিটা দেওয়া হচ্ছে? কজনের মুখ বন্ধ করবে? আমার মুখ বন্ধ হলে কেউ এই সোশ্যাল মিডিয়া থেকে এটা বন্ধ হয়ে যাবে? তোমার কেচ্ছা, তোমাদের রাসলীলা বন্ধ হবে না। তাহলে তুমি আমাকে পার্টিকুলার কেন বন্ধ করতে চাইছো? করো না কেস। দেখো না কি ঝড় ওঠে ওয়াইটিতে, নিয়ে যাবো টানতে টানতে হাইকোর্ট পর্যন্ত। টাকার গরম দেখাচ্ছ, কত খরচা হবে? উল্টো দিকে তোমার কি কম খরচা হবে নাকি? আমি বসে থাকবো তোমার এগেনস্টে কেস করবো না? এমনিতেই করবো, এমনিতেই সেটা সেট করে নিয়েছি। আর একটু কিছু সামনে আসতে দাও, অনেক কিছু সামনে চলে এসেছে। হুমকি দেওয়ার কাজ নেই, যদি পারো কাজে করে দেখো। আরেকটা কথা, তোমরা একটা জিনিস ভাবো, ঘটনাগুলো যেগুলো বলছি সেগুলো যদি মিথ্যেই হয়, তোমরা এখনো তোমাদের অনেকের মনে ডাউট আছে, যদি মিথ্যেই হবে, বৃষ্টির বাবা মা, তাদের সন্তান, তাদের নামে এত ছেঁড়া কাটা করা হচ্ছে, তারা তো ব্লগ প্রত্যেকদিন দেখে। এটা বৃষ্টি নিজেই বলেছে শিলিগুড়িতে থাকাকালীন, যে ওদের ব্লগ প্রত্যেকদিন ওর বাবা মা দেখে। যতই ও ফোনে কথা বলুক না কেন, ভিডিওটা দেখলে ভাবে মেয়ে সুস্থ আছে। বলেছে কি না? কি আমি ভুল বলছি? তোমরা একটু আমাকে জানিও। সেখানে আজকে মেয়ের ক্যারেক্টার নিয়ে এত কথা হচ্ছে, আজকে মেয়ের পাস্ট, মেয়ের প্রেজেন্ট, মেয়ের রোগ নিয়ে এত কথা হচ্ছে। সব যদি আমরা মিথ্যে বলবো, উনি একটা স্টেটমেন্ট দিচ্ছে না কেন? উনি কোনো লিগ্যাল স্টেপ নিচ্ছে না কেন? ওনার তো একেবারে ক্ষমতা নেই সেটা নয়। মেয়ে তো এখন ভালো ইনকাম করে, ওনার নিজের, আজকে বৃষ্টির বাবা একজন সার্ভিস ম্যান, ভালো একটা জব করে। তো সেখানে দাঁড়িয়ে চুপ করে আছে কেন? একটা কথা বলছে না কেন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে, যে যাকে এইভাবে নিচে নামানো হচ্ছে? কত মিথ্যে সাজাবে বৃষ্টি, কত মিথ্যে সাজাবে? যেটা বলছিলাম যে দিদিভাই কালকে আমার এগেনস্টে কথা বলছিল, মানে পরশু দিনের ভিডিও, সেটা আমি কালকে সকালে রেখে তোমাদের বলছিলাম, সামনে চলে এসেছে। হঠাৎ করে কালকে রাতেও আমি আরেকটা ভিডিও দেখতে পাই, সেখানে সে দিদিভাই ডাউট প্রকাশ করছে। যেখানে পরশু দিনের ভিডিওতে দিদিভাই আমাকে মহিলা বলে সম্বোধন করেছে, সেখানে কালকের ভিডিওতে দেখে এসো। চ্যানেলের নামটা বলা ঠিক হবে কিনা, পাঞ্চিং লাইফস্টাইল, দেখে এসো গিয়ে।
যেখানে সে কালকের ভিডিওতে আমাকে দিদিভাই বলে রেসপেক্ট দিল। আমি যদি ভুল হতাম এতটা কি রেসপেক্ট পেতাম? কোথাও গিয়ে আজকে তারও মনে হচ্ছে, কি দেখে মনে হচ্ছে? ভিডিও দেখে। কি দেখে মনে হচ্ছে? ভিডিও দেখেই মনে হচ্ছে, ওদের অসঙ্গতি দেখে মনে হচ্ছে। ক্যান্সার পেশেন্ট সে নিজে বৃষ্টিকে আর প্রীতমকে প্রশ্ন করছে, রোগ নিয়ে এভাবে ছেলে খেলা করো না, আমার ক্যান্সার, আমি চেন্নাইয়ের অ্যাপোলোতে ট্রিটমেন্ট করিয়েছি, একবার গেছি। সরি বন্ধুরা, আমার দুই মা একটু কথা বলছিল, তাই জন্য আমাকে একটুখানি এই জায়গাটা কাট করতে হলো। যাই হোক, ওই দেখো আবারও কথা বলছে, আমি যার কারণে আমি ছাদে চলে এলাম। কি বলবো বলো? যাই হোক, যেটা বলছিলাম, ক্যান্সার পেশেন্ট সে আজকে ওদেরকে কোশ্চেন করছে, বাধ্য হচ্ছে। ক্যান্সার হলে কেউ এরকম থাকতে পারে না। আমি ক্যান্সার পেশেন্ট, আমি জানি তার ট্রিটমেন্ট কি হয়। 27 দিন আমি দেখেছি ভিডিও, 27 দিন আমি আইসিইউতে ভর্তি ছিলাম। ওখান থেকে যখন আমি প্রথম বেড থেকে উঠি, তখন নার্স আর আমার হাজবেন্ড মিলে আমাকে হাঁটা শেখাচ্ছিল, ধরে ধরে হাঁটাচ্ছিল। বৃষ্টির মধ্যে তার কোনো কিছু দেখেছো? কোনো কিছু আছে? বৃষ্টির কিচ্ছু হয়নি। হ্যাঁ, নর্মাল একটু শরীর খারাপ অবশ্যই, কিন্তু সেটাকে অনেক বড় করে দেখাচ্ছে। যে প্রীতম আজকে কমেন্ট বক্সে এসে বলছে না বৃষ্টি বাঁচবে না, ক্যান্সার, এটাও না মোটিভটাকে ঘুরিয়ে দেওয়ার। আজকে যখন প্রেশারে পড়েছে, তখন বলছে, এই যে প্রীতম বলছে না আমাদের চ্যানেলের নামটা ট্যাগে কেন ইউজ করছো? আরে প্রীতম, ছিল তো 35-40 হাজারের একটা চ্যানেল, তোমাদের চ্যানেলের নামটা ট্যাগে ইউজ করেছি বলে আজকে তোমরা 2 লাখে গেছো, মানুষের কাজ পর্যন্ত পৌঁছেছে। তোমাদের দ্বারা সম্ভব যদি হতো তাহলে আরো 1 বছর আগে সম্ভব হয়ে যেত। পারলে না কেন? সিম্প্যাথি দিয়েই সবসময় ওঠা যায় না। বৃষ্টি শুরু করেছিল সিম্প্যাথি দিয়ে, উঠতে পারেনি। আজকে তারপরে রোগটাকে সামনে এনে আমরাও ভেবেছি প্রাণের চেয়ে কোনো কিছু বেশি না, আগে মেয়েটাকে বাঁচতে হবে। আমরা তো শুরুটা দেখেছিলাম, এত কষ্ট করছে মেয়েটার পাশে থাকার জন্য হাত জোর করে সবার কাছে আবেদন করেছি, মেসেজ পাঠানোর চেষ্টা করেছি, যে যত ছোটই হই, যত বড়ই ক্রিয়েটার হই না কেন। সেই জন্য আজকে তোমার চ্যানেলটা ওখানে গেছে। এত বড় বড় ডায়লগ কেন দিচ্ছ? ডায়লগ দিতে হলে যাও না, জায়গা মতো যাও না। আছে তো আইন। আমি মিথ্যা বলছি আজ পর্যন্ত একটা প্রুফ তুমি দিতে পারোনি। বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিথ্যা বলছে, একটা প্রুফ দিতে পারোনি। কজনের নামে কেস করবে এখানে বসে বলে যাচ্ছি? করো দেখি তোমার ক্ষমতা থাকলে, প্রত্যেকটা ক্রিয়েটারের নামে কেস করো দেখি তোমার ক্ষমতা থাকলে। যেসব ভিউয়ার্সরা তোমাকে প্রশ্ন করছে, এত বড় বড় কথা বলছো কেন? এখানে বসে, এই প্ল্যাটফর্মে বসে এত বড় কথা বলতে আমরা পারি না, কারণ ভিউয়ার্সরা আমাদেরকে পয়সা দিচ্ছে। এই ব্যবসাটা চলে ভিউয়ার্সদের জন্য। যেমন একটা দোকান খুললে সেই দোকান কাস্টমারের জন্য চলে, ঠিক তেমনি ভিউয়ার্সের জন্য আমার ব্যবসা চলে। অবশ্যই এটা আমার নিজস্ব ব্যবসা, অবশ্যই আমার নিজস্ব ক্রিয়েটিভিটি। আমি কথা বলছি বলে দর্শকের ভালো লাগছে, কিন্তু দর্শক ছাড়া আমি কথা বললে সেইটার কোনো মূল্য থাকে না। তাই ভিউয়ার্সদেরকে আমাদের ভ্যালু অ্যাট ফার্স্ট দিতে হবে। দিয়েছো তুমি ভিউয়ার্সদেরকে ভ্যালু। আবার তুমি আমাকে বলছো তোমার চ্যানেলের নামটা কেন ট্যাগে ইউজ করছি। বলবো বন্ধুরা, একটু ধৈর্য দিয়ে শোনো। বৃষ্টি কিভাবে তার এক্স হাজবেন্ডকে ইউজ করতো, প্রীতম কিভাবে তার নিজের দাদাকে ইউজ করতো নিজেদের রাসলীলা চালানোর জন্য। পরকীয়াটা কতদিন ধরে চলে আসছে। আরও একটা পয়েন্ট এখানে উঠে এসেছে জানো, সেটা একটু ভালো করে যাচাই না করে আমি বললামই তো, কোনো বাচ্চাকে আমার কন্টেন্ট করতে চাই না। একটু ভালো করে না জেনে আমি বলবো না। তবে একটা কথা তোমাদেরকে অ্যাসিওর করে আজকে বলছি, ওদের ডিভোর্স হয়নি। যাও, তোমরা যাও, গিয়ে একটু খোঁজ নিয়ে এসো। শ্বশুরবাড়ির কাছাকাছি নিজেরা গিয়ে খোঁজ নিয়ে এসো। আমি আমার নিজের লোক দিয়ে খোঁজ আনিয়ে আজকে তোমাদের সামনে এই ভিডিওগুলো, মানে এই কথাগুলো বলতে পারছি। বুঝতে পেরেছো? এবার তোমাদেরকে প্রথমে একটু বলে দিই, এই যে বলছে মাথায় ও যেটা বলতে চাইছে ওর ব্রেন ক্যান্সার হয়েছে। আমি তো তোমাদেরকে আগেই বললাম কোনো ব্রেন ক্যান্সার হয়নি। যদি কারো ক্যান্সার বা টিউমার হয়, কিংবা ক্যান্সার টিউমারের থেকেও যদি অন্য কোনো স্টেজে কারো থাকে, আমি তোমাদেরকে আমার নিজের রেফারেন্স টেনেই বলেছিলাম 5 দিনে তার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায় না। বিষয়টা কি হয়েছে বলে তো, যেহেতু ওরা দেখিয়েছে ও খুব অসুস্থ, মানে এত ক্রিটিক্যাল কন্ডিশন। এবার ক্রিটিক্যাল হলে একটা বেটার জায়গায় তো ট্রিটমেন্ট করাতেই হবে, কিচ্ছু করার নেই। সেই কারণে ওদের দৌড়ে চেন্নাই যেতে হয়েছে। চেন্নাই পর্যন্ত যাওয়ারও প্রয়োজন ছিল না, যে সেটা ওদেরকে দেখেই বোঝা যায়। যার জন্য, যার এরম কন্ডিশন, প্রীতমের কথা যে বাঁচবে না, তাকে বাড়িতে বসিয়ে রেখেছে, কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, আর যাচ্ছে না চেন্নাইতে। আমরা যদি শুনি কোনো বয়স্ক মানুষও আমাদের পরিবারে, তার কাছে সময় নেই, তারপরেও শেষ দিন পর্যন্ত চেষ্টা করে এইখানে না হয় ওইখানে, ওইখানে না হয় সেইখানে, যদি কোনোভাবে তাকে আর কটা দিন বাঁচিয়ে রাখা যায়। সেখানে এরকম একটা তরতাজা প্রাণ। আসলে ওরা তো সবাই জানে পুরো গল্প, আর গল্প জানে বলে বৃষ্টির বাবা মা এখনো পর্যন্ত ওদের নিয়ে এইসব নোংরা নোংরা কথা আমরা বলছি চুপ করে আছে। কারণ জানে মেয়ের রাসলীলাটা ঠিক কি, জানে এলাকার সবাই রাসলীলাটা কি। আর যে দিদিভাই কালকে আমাকে প্রশ্ন করেছিল, আজকে সে বলছে,
আজকে সে বলছে নাটক করো না রোগ নিয়ে। এখনো আমি শিওর না তোমাদের কি হয়েছে, তবে ক্যান্সার তোমাদের হয়নি। প্রীতম, যেসব জিনিস থাম্বনেলে দিচ্ছ, যেসব কথা টাইটেলে লিখছো, লিখো না। ক্যান্সার ক্যান্সার বলো না, নাটক করো না। যেভাবে তোমার সেও আমার থেকে বড়, অবশ্যই তার সাবস্ক্রাইবারটা আমার থেকে বড়, তবে অনেক যে বড় সেটা না। তবে সেই কথাটা বলে দিয়েছে, যেমন আমাদের হাতে আছে না বোতাম টিপে তোমাকে ওই জায়গায় নিয়ে গেছি, তেমনি তোমাকে নামিয়ে দিতে সময় লাগবে না। যেমন দর্শকদের বলেছিলাম ওদের পাশে থাকো, তেমনি তোমাকে নামিয়ে দিতে সময় লাগবে না। আর যদি আমাদেরকে বলেছে, যদি কেউ এখানে সোশ্যাল মিডিয়ায় ওদের এগেনস্টে কিছু না করে, ওদের এটা তো সামনে আসবেই, বেরোবেই, আমি পার্সোনালি করব ওদের এগেনস্টে। এত নাটক করে আজকে এত টাকা ইনকাম করছে, ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলছে। আমার পয়েন্টটা এখানেই, তুমি কারো ইমোশন নিয়ে খেলতে পারো না। ইনকাম করতে সবাই বসেছি, আমিও তোমাকে নিয়ে ব্যবসা করছি, দেখো আমিও ইনকাম করতে বসেছি। তুমি ইনকাম করো, তোমার ইনকামটা কোনোভাবে আমার এটা কন্টেন্ট না যে তুমি কেন ইনকাম করছো না। তুমি তোমার ক্ষমতা ইনকাম করছো, এখনো বলছি প্রীতমকে, তোমার ক্ষমতা ইনকাম করছো। হতে পারে আমরা ভিউয়ার্স তোমাদের ভিডিও দেখি, চ্যানেল তোমার, ক্রিয়েটিভিটি তোমারই তোমার, আমার কিচ্ছু নয়। মিথ্যে দিয়ে কেন? আর এত বড় মিথ্যে, একটা মানুষকে এতটা ব্লেম করে যাচ্ছে, এত নাটক, পরকীয়াকে ঢাকতে এত নাটক। আজকে দেখো প্রত্যেকটা পরকীয়ার অবস্থা। বসেছিলাম মন্দিরাকে নিয়ে ভিডিও করব, এত কন্টেন্ট কোনটা ছেড়ে কোনটা দেবো আমি বুঝে উঠতে পারি না। কিন্তু এই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার না করে তো আমি পারবো না বন্ধুরা। তো সেই কারণে আমাকে এই আপডেটটা এখনই শেয়ার করতে হলে মন্দিরার ভিডিও আসবে, একটু পরে অবশ্যই আসবে। তো যেটা বলতে চাইছিলাম, বৃষ্টি স্টেশনে ওই যে কল থাকে না, সেখানে বেসিনে আমি যতদূর শুনেছি, কনফার্ম হয়ে শুনেছি, বাড়ি খেয়েছে মাথায়, অন্য কিচ্ছু হয়নি। বৃষ্টির কোনো টিউমার হয়নি, বৃষ্টির কোনো ক্যান্সার হয়নি, কিছু হয়তো একটু সামান্য নর্মাল হয়েছে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি খুব ভালো করে, ওদের কথায় বৃষ্টি খুব অসুস্থ না। ও আমার তো বৃষ্টি প্রীতমকে কনগ্রাচুলেটও করা হয়নি, প্লে বাটন এসেছে, বিগ 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 কনগ্রাচুলেশন। এটা তোমাদের নিজের ক্রিয়েটিভিটির জন্য পেয়েছো, এখানে আমার কিছু বলার নেই। যেহেতু কনগ্রাচুলেট করা হয়নি তাই করলাম। তো সেখানে আমাকে অনেকেই কালকে প্রশ্ন করেছে, দিদি ও বলছিল চুল নাকি উঠে যাচ্ছে, আমরা দেখাচ্ছিল, আমি তোমাদেরকে সেদিনের ভিডিওতেই বলেছি, চুলটা শুধু এখান থেকে উঠে যাচ্ছিল দেখাচ্ছিল, যখন ওর চুল ছিল সাইড থেকে, কিন্তু চুলগুলো ছিল সাইডেরটা দেখাচ্ছিল না। আমি যতটুকু দেখেছি সবাই বলছে এখন পজ করে করে দেখছি, এখানে রেজার মারা হচ্ছে, এখানে রেজার মারা হচ্ছে, এই কথাগুলো তো তোমাদের সামনে এসেছে। যাই হোক, সেগুলো পরের কথা। ঠিক আছে, চুল উঠে গেছে, চুলটা ওর কেটে ফেলা হয়েছে, দেখেছো তোমরা। এবার তোমরা বলো, ও যে বলছিল না যে বৃষ্টির না আবার চুল উঠছে গুড়ুগুড়ি, কিন্তু পড়ে যাচ্ছে। কালকে ভিডিওটা দেখেছো, মাথায় ঘন ভর্তি চুল, কোথা থেকে পড়ে যাচ্ছে। একটা ক্যান্সার পেশেন্টের এরকম চুল উঠতে পারে? তার তো কেমো চলার কথা, ওর কথায় যে বাঁচবে না, যতদিন বাঁচবে তাকে কেমো দিতে হবে। দেখেছো তোমরা কিছু আছে এরকম কিছু? একটা মেডিসিন খেতে দেখেছো? ডক্টরের কাছে কখনো চেক আপে যেতে দেখেছো? যতই চেন্নাই থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি না কেন, এখানে তো লোকালে কোনো ডাক্তারের সঙ্গে টাচে থাকতেই হবে যারা এরকম রোগ। এরকম অনেক পেশেন্ট আমি দেখেছি বাইরে দেখিয়ে এসে, যে এখানেও ডাক্তার দেখাচ্ছে, কলকাতায় আমাদের যে টাটা মেডিকেলে ডাক্তার দেখাচ্ছে, ওখান থেকে দেখিয়ে এসে। আমি তোমাদের আমার কাকির কথা বলেছিলাম, এক কাকির কথা, আমার বাপের বাড়ির ওখানে। কাকিকে বলেছিল কাকি 3 মাসও বাঁচবে না, 1 বছর মনের জোরে বেঁচেছিল। কাকির পুরো চুল উঠে গেছিল, কেমো দিতে হয়েছিল, ইভেন ওখানে তারা 1.5 মাস ছিল। হ্যাঁ, প্রাইভেট নার্সিংহোমে দেখাতে পারিনি, সরকারি, ওখানে তার কেমো চলেছে। ওখান থেকে নিয়ে এসে ডক্টর বলেছে কেমো ছাড়া আর কোনো উপায় নেই, কেমো দিয়ে রাখতে হবে। বলেছিলাম ভেতরে জল জমে গেছিল, এরকম ফুলে গেছে, কারণ তার লাস্ট টেস্ট ছিল, তার বিষয়টা আলাদা। এই যে কৃতিকা হাউজির পূজার কথা বলেছি, ওর তো লাস্ট টেস্ট ছিল, নতুন রিকভারি করে এসেছে লিম্ফোমা থেকে, এখন লিউকোমিয়া হয়েছে, ওরও তো কেমো নিতে হয়েছে, চুল পড়ে গেছে, তারপরে ওর আবার নতুন করে চুল উঠেছে, সেটা আলাদা। ওর ক্ষেত্রে কি হয়েছে? মাথায় নাকি ওর অনেক ইনফেকশন হয়ে গেছিল, ডাক্তার নাকি বারবার বলছিল ওকে চুলগুলো ফেলে দিতে হবে। প্রীতম বলেছে ইনফেকশন, মাথাটা তো যখন চুলগুলো ফেলে দেয়, কোথাও কোনো ঘা ইনফেকশন তোমরা দেখেছো? ওরা নিজেরাই বলছে। আর এটার কোনো সত্যতা নেই, পুরো মিথ্যা কথা বলেছে যে ব্রেনের ক্লটিং চোখ থেকে বেরোয়, পুরো গুলবাজ কথা, পুরোটাই মিথ্যা কথা। কোনো ব্লাডের, আমার অনেকের সাথে কথা হয়েছে, ইভেন অনেক ডক্টরের সাথে কালকে যার জন্য আমি জাস্ট একটা ভিডিও দিয়েছি, আর ভিডিও দিতে পারিনি, এইটা নিয়ে আমাকে একটুখানি দেখতে হচ্ছিল, অনেক জায়গায় পাঠাতে হচ্ছিল। সেখানে প্রত্যেকে বলেছে একটা কথাই, মাথার ক্লটিং কখনো চোখ থেকে বেরোয় না, কোনোদিনও বেরোবে না। আর ওদের ভাষায় তো সেটা নাকি ক্যান্সার হয়ে গেছে। তো ক্যান্সার হয়ে গেলে সেটা ক্লটিং আছে কোথায়? সেটা বেরোয় কি করে? আবার অনেকে বলেছো তোমরা যে ব্লাড তো একটু কালশিটে হয়, ওটা তো পুরো রেড কালারের ছিল, ওটা কালার বোঝা যাচ্ছিল। এগুলো তুলে ধরলাম, এগুলো শুধু তোমাদের কাছে তুলে ধরলাম যে কতটা মিথ্যে কথা বলছে। এখনো কমেন্ট বক্সে এসে আমাকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, করো। আমি তো সেই জন্য বলছি কেস করো। এবার তোমাদের কাছে আসবো রাসলীলা নিয়ে।
কিভাবে এই যে বৃষ্টি বলেছে না। আচ্ছা বন্ধুরা, এই রাসলীলা নিয়ে তো আসবো, দুটো পয়েন্ট আমার মনে ভীষণ অনেকদিন ধরে চলছিল, ভাবছিলাম তুলবো এই প্রীতমের হুমকির চোটে, এই যে এই প্রীতমকে নিয়ে ভিডিও করতে গিয়ে পয়েন্টগুলো তোলা হয়নি। আচ্ছা নর্মালি বৃষ্টির কথা, ওর মাথায় লোহার রড দিয়ে নাকি বাড়ি মারা হয়েছে, একবার না কয়েকবার বাড়ি মারা হয়েছে, তাহলে তো মাথাটা ফেটে যাওয়ার কথা, এটা একটা নর্মাল, মাথাটা ফেটে যাওয়ার কথা। আমার সমকক্ষ একজন ক্রিয়েটার ছিল, যদিও সে এখন ইউটিউব করে না, হয়তো আবার করবে, চ্যানেল আছে দেখে আসতে পারো, ব্লগ ভিডিও বাংলা, তার হাজবেন্ড তাকে ওই গাছের ডাল হয় না ঝগড়াঝাটির মধ্যে, সেই গাছের ডাল দিয়ে মাথায় বাড়ি মেরেছিল, কোনো লোহার রড নয়, তাতে তার মাথা পুরো এখান থেকে ফেটে গেছিল, তাতে 7-8টা তার টিচ পড়েছে তার মাথায়, সেই ভিডিও তার চ্যানেলেও আছে, আমার চ্যানেলে তার ওই জিনিসগুলো দেখাতে পারি না, ওই কাটা ছেঁড়া ইয়েলো আইকন আসে, সেই কারণে আমি তাকে নিয়ে ভিডিও করেছিলাম, আমার চ্যানেলে আছে, প্রুফ, এগুলো প্রুফ, তোমরা যদি চাও আমি প্রুফ তুলেও ধরতে পারি যে মাথা ফেটে গেছিল। লোহার রড দিয়ে বাড়ি মেরেছে, তাদের কথা 2-3বার বাড়ি মেরেছে। আচ্ছা তাহলে তো ফেটে যাওয়ার কথা, টিচ পড়ার কথা, ও যখন ন্যাড়া হলো ওর মাথায় কোনো দাগ, টিচ তো অনেক পরের কথা, কোনো রকম দাগ দেখতে পেয়েছো তোমরা? দেখতে পেয়েছো? এই পয়েন্টসটা কেউ তুলে ধরেনি, আমি তুলে ধরলাম। কোথাও যদি আমরা বাড়ি খাই বা কিছু থাকে, তার একটা স্পট হবে, কারণ ওর তো বিয়ের পরে হচ্ছে, তো বাচ্চা থাকতে হয়নি, তাহলে কোথাও কোনো দাগ দেখেছো? মাথাটা পুরো ক্লিন। আরও একটা কথা, যারা ক্যান্সার পেশেন্ট হবে তাদের চুল পড়ে গেলে, চুল উঠলে পরে সেই জায়গাটা তেলে হয়, ওর মাথা খড়খড়ে, যেমন আমরা নর্মাল আমাদের। ও বলছে ফুসকুড়ি উঠেছে, কোনো ফুসকুড়ি দেখাতে পারেনি, দেখাতে পেরেছে, আমিও টাক হয়ে গেলে আমারও 2-1টা হয়তো ফুসকুড়ি আছে, ওর কোনো কিছু স্বাভাবিক না, সবটা মিথ্যে, সবটা অস্বাভাবিক। চলে গেল সিগারেটের ছাকা দিয়েছে। আচ্ছা তোমরা বলে আমাদের পোড়ার দাগ কখনো যায়? কোথায় সিগারেটের ছাকা দিয়েছে, কোন জায়গায় দিয়েছে? তার একটা দাগ, ডকুমেন্টস দেখাতে বলছি না, এই প্রুফগুলো তো দেখাতে পারতো। আবার অনেকে বলে ক্যামেরা করেছিল যখন মেরেছিল, কি ক্যামেরা অন করে থাকবে? ক্যামেরা অন করার প্রয়োজনই পড়ে না, এইসব ক্ষেত্রে ক্যামেরা অন করার প্রয়োজনই পড়ে না। ডক্টর তো নিশ্চয়ই দেখিয়েছিল মাথায় যখন বাড়ি মেরেছিল, খুব গুরুতর অবস্থা, ডাক্তারের যে তখন প্রেসক্রিপশন সেটা তো থাকেই, আমি কি ওষুধ নিয়েছিলাম, ডাক্তার দেখিয়েছিলাম কিনা, কিংবা আমার মাথা আজকে যখন চুলটা ফেলেই দিলাম আমার মাথায় কোথায় স্পট আছে সেটা তো থাকেই। এমআরআই কি হয়েছিল? এমআরআই রিপোর্ট নিশ্চয়ই থাকে, আছে নিশ্চয়ই, কারণ ওটা থেকে যখন আজকে এটা হয়েছে। এই যে প্রীতম বলছে না যে আমাদেরকে এবার একটু রেহাই দাও, এইগুলো তোমরা টেনে এনেছো, আমরা আনিনি, বৃষ্টি টেনে এনেছে, তুমি টেনে এনেছো, রেহাই আর দেওয়া যাবে না, সব সামনে আনতে হবে। এবার তোমাদেরকে দুটো পয়েন্ট বুঝিয়ে দিলাম যে পোড়ার দাগ কখনো কিন্তু যায় না, কোথাও ওর শরীরে কোথাও পোড়ার দাগ ছিল। আজকে 7-8 বছর ধরে বৃষ্টি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, স্বাধীনতা না থাকলে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারে, অনেক বাড়ির বউরা ইচ্ছা থাকলেও কাজ করতে পারে না। আমার সঙ্গে চ্যানেল খুলেছে, আমার সঙ্গে খুলেছিল, তার হাজব্যান্ড চায়নি বলে চ্যানেলটাকে বন্ধ করে দিতে হয়েছে। বুঝতে পেরেছো? বুঝিয়ে দিলাম। ফোন চালাতে গেলে নেট খরচ আছে, সেই নেট খরচের পয়সা কে দিত? বৃষ্টির বাবা দিয়ে যেত? নিশ্চয়ই না, নিশ্চয়ই বৃষ্টির হাজব্যান্ডই দিত। ভালো না থাকলে, স্বাধীনতায় না থাকলে কি করে হতো? লাক্সারিয়াস ফ্ল্যাট, কাজের লোক, এত ভালো ভালো খাওয়া, বাজার ঘাট, তারপর তো এটা তোমরা শুনেছই, স্বামীকে দিয়ে বাজার করে নিয়ে এসে খাওয়া দাওয়া করে দাওরকে নিয়ে পালিয়ে গেছে। এটা নিয়ে আর আমি কথা বলবো না, আজকে কথা বলবো ও কিভাবে রাসলীলা চালাতো, কিভাবে ওর স্বামীর ওপর অত্যাচার করতো, অর্ণব বাবুর উপরে। বৃষ্টি প্রীতমের এই অ্যাফেয়ার্সটা বেশ অনেক বছর ধরেই চলছিল। সেখানে যখন অর্ণববাবু ওদেরকে, ধরো স্বাভাবিক আমার স্ত্রী এই ধরনের কাজ করছে, সবটা বুঝতে না পারলেও তাদের অ্যাক্টিভিটিসে কিছু তো বোঝা যায়। যখন সে বারণ করতো বা সে বলতো আমার ভাইকে অ্যালাউ করবো না, যখন ফ্ল্যাটে থাকতো, সেই ফ্ল্যাট থাকাকালীন কথা বলছি, আমার ভাইকে অ্যালাউ করবো না, কারণ শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি, অতগুলো লোকের মাঝখানে তো রাসলীলা এইভাবে চালানো সম্ভব না, সেই কারণেই তাদেরকে ফ্ল্যাট নিতে হয়েছিল। আর অর্ণববাবু হয়তো ভেবেছিল আমার স্ত্রীকে এতটা দূরে নিয়ে আসলে হয়তো আমার স্ত্রী আমার সঙ্গে ভালোভাবে সংসার করবে, ভালো থাকবে, হয়তো আমার ভাইকে ভুলে যাবে, বাট এটা তো হয় না, ক্যারেক্টার কখনো সহজে যেতে চায় না, কথায় বলে না কুকুরের লেজ কি সোজা হয়, এক্ষেত্রেও সেটা হয়নি। তো সেখানে যখন অর্ণববাবু বলতেন যে না প্রীতমকে আর বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, তখন বৃষ্টি তাকে ব্ল্যাকমেল করতো। বৃষ্টি বলতো আমি নিজের গায়ে ছ্যাঁকা দিয়ে দেবো, বাথরুমে অর্ণববাবুকে আটকে রাখতো, নিজে সুইসাইড করার কথা হুমকি দিত। এখানে প্রীতমকে রাত্রিবেলা থাকতে দিতে হবে, যদি রাতে প্রীতমকে তার সঙ্গে থাকতে না দেওয়া হয় তাদের ওই ফ্ল্যাটে, তাহলে বৃষ্টি গ্যাস চালিয়ে সেখানে সুইসাইড করার জন্য ডেসপারেটলি তার হাজব্যান্ডকে থ্রেট করতো। একদিকে প্রীতম তার বৌদিকে জড়িয়ে ধরতো দাদার সামনে, বলতো দাদা তুই এরকম করবি না, বৌদিকে বলতো বৃষ্টি তুই এরকম করিস না, আরেকদিকে বলতো কর দাদাকে একটু ভয় দেখা। এসব খবরগুলো বৃষ্টির শ্বশুরবাড়ির তরফ থেকে আসছে, না আসলে এতগুলো কথা বলবো কি করে। প্রীতম আর বৃষ্টি একসঙ্গে বেড শেয়ার করতো, একই রুমে থাকতো। অর্ণববাবু দিনের পর দিন ড্রয়িং রুমে বসে স্মোক করতো। আমরা জানি অর্ণববাবু খুব স্মোক করে,
এই ক্ষেত্রে যদি সেই স্বামীটি মদ খায়, ড্রিঙ্ক করে, সেটা অপরাধ হয়? চোখের সামনে তার স্ত্রী রাসলীলা চালাচ্ছে নিজের ভাইয়ের সঙ্গে, তারই বাড়িতে বসে, সেই স্বামীটা কতটা অসহায়, তারপরেও সে কোনো স্টেপ নেয়নি, স্ত্রীকে ভালোবাসে বলেই তো। প্রচুর পয়সা। বৃষ্টির হাজবেন্ড অনেক জায়গা থেকে এসছে, অনেক ইনফরমেশন, কোনো কোম্পানিতে চাকরি করতো বা কিছু করতো। আমার কাছে যে ইনফরমেশন এসছে, ওদের মার্বেলের বিজনেস, একটা কয়লার ব্যাপার আছে, সেটা তোমরা শুনেছো। ওর শ্বশুরের প্রচুর পয়সা, মার্বেল স্টোনের ব্যবসা, প্রচুরই পয়সা। অনেকটা, আমি আর সেটা বলতে চাই না ওই 2 নম্বরই না 1 নম্বরই ব্যবসা, ওদের অনেক বড় ব্যবসা, প্রচুর পয়সা, প্রচুর নাম, প্রচুর প্রতিপত্তি। এটা একদম অ্যাসিওর করে তোমাদেরকে বলছি। এই ধরনের রাসলীলা করতো দেওর আর বৌদি, দাদাকে দিন দিন ইমোশনালি ব্ল্যাকমেল করতো, আর বৃষ্টি নিজে তার হাজব্যান্ডকে ব্ল্যাকমেল করতো, আমাকে যদি তোমার ভাইয়ের সাথে এগুলো করতে না দেওয়া হয় তাহলে আমি ঠিক এই কাজগুলো করব। উল্টো বৃষ্টি কি বলেছে, আমার হাজব্যান্ড দিনের পর দিন আমার উপর অত্যাচার করেছে, একটা প্রুফও দেখায়নি। আজকেও হয়তো আমার কমেন্ট বক্সে এসে ছোট্ট শেয়ার নিয়ে এসে কমেন্টস করে দিয়ে যাবে কেস করব। আমি বলছি কেস করো, আমি বলছি তুমি না করলে আমিই করব কেস, আমাকে এভাবে থ্রেট করার জন্য। এটা প্রীতম যদি না হয়ে থাকে তবে এই কথাগুলো বলার জন্য প্রীতমের কাছে ক্ষমা চাইছি, মানে এই কেস করার কথাটা। আমি বাকি যে কথাগুলো বলছি সেটা একবারে না, এই যে প্রীতম ভেবে যে কথাগুলো আমি বললাম যে তুমি কেস করবে, তোমাকে আমি হাইকোর্ট অব্দি নিয়ে যাব, এটা বলার জন্য প্রীতমের কাছে ক্ষমা চাইছি। আর যদি প্রীতম হয়ে থাকে তবে এটা আমি করব। পাঠিয়ে দিয়েছি জায়গা মতো, তোমার আইডিও জায়গা মতো চলে গেছে, আসছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ প্রীতম। আর আমার বন্ধুদেরকে বলবো শুধু ওয়েট অ্যান্ড সি, শুধু একটুখানি দেখে যাও, দেব আরও অনেক নিউজ নিয়ে আসবো, অনেক রহস্য, সব ভেদ করব, প্রমাণই দেব, এরপর প্রমাণ নিয়েই বসবো, মুখ কোথায় থাকবে তখন। গুটি সাজানো হচ্ছে প্রীতম, বাঁচতে হয়তো আর পারবে না, গুটি সাজানো হচ্ছে। পরকীয়া এখনকার সমাজে 2018-এর পর থেকে অবৈধ না হলেও ডিভোর্স না দিয়ে কারোর সঙ্গে এইভাবে থাকা যায় না, ডিভোর্সটা অ্যাটলিস্ট দেওয়া উচিত। এতগুলো কথা বৃষ্টিকে বলতাম না, আজকে বৃষ্টি যদি এইভাবে অতীত তুলে না ধরতো, বৃষ্টি যদি বলতো হাজব্যান্ডের সঙ্গে আমার বন্ডিং ভালো না, আমার দেওরের সঙ্গে বন্ডিং ভালো ছিল, আমরা ডিভোর্স করে আমি আমার দেওরকে বিয়ে করেছি, কোনো কথা আসতো না। এটা নতুন নয়, এটা শুধু বৃষ্টির ক্ষেত্রে আর 2-1টা এরকম কেস আমরা দেখি। আর কারোর সাথে আমার সম্পর্ক হচ্ছে না, ভালো সম্পর্ক নেই বলে আমি নতুন সম্পর্কে যেতে পারবো না, কোথাও লেখা নেই। আমার অধিকার আছে, আমি এক জায়গায় সুখী হইনি বলে আরেক জায়গায় সুখী হতেই পারি। এত নাটক কেন করলো, এত মিথ্যে কেন বললো, এটাই হলো প্রশ্ন। এগুলো যদি না করতো আজকে এই প্রশ্ন উঠতো না। রোগ নিয়ে এত মিথ্যে কেন বলছে, এত তো বলছি, একটা প্রেসক্রিপশন আজ পর্যন্ত দেখিয়েছে, একটা মেডিসিন দেখিয়েছে, এই মেডিসিন খাচ্ছে, অথচ বলছে বাঁচবে না, এইটুকু সময় আছে। যে মানুষটা বাঁচবে না, তার কাছে সময় নেই, সে মানুষটা দিব্যি রান্না করছে, তার নাক চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না কোথাও, শুধু নিমোলাইজারটা টানছে, সেটাই বড় করে দেখাচ্ছে, হসপিটালে নাকি ভর্তি হয়েছে সেটাই বড় করে দেখাচ্ছে। কই কি হয়েছে পার্টিকুলার সেটা বলছে না। কিছু হয়েছে, কিছু তো হয়েছে, সেটা সামান্যই অবশ্যই, মাইনর। আমি আগেই বলেছি, এত মেজর করে কেন এখানে ক্রিটিক্যাল বলে চালানোর চেষ্টা করছে। আবার আমাকে বলছে এসে দেখে যাও বৃষ্টির কি অবস্থা। দেখতে হবে না, দেখার লোক পাঠিয়ে দিয়েছি, শুনে এসছি বৃষ্টির অ্যাকচুয়ালি কি অবস্থা। আর যারা এই যে কমেন্ট বক্সে এসে কমেন্টস করো না, দেখে এসছি মেয়েটা কি অবস্থায় আছে, দেখে এসেছি, তারা এখন কোথায় গেলে? তারাও এসে আরেকবার কমেন্টস করো, দেখে এসেছো প্রমাণ দিয়ে যেও, কি দেখে এসেছো, ওর অ্যাকচুয়ালি কি হয়েছে প্রমাণ দিয়ে যেও। যাই হোক, আশা করি তোমাদেরকে বলতে পেরেছি, আরও অনেক কিছু বলবো, সাথে থেকো, আসবে পরপর সমস্ত কিছু নিয়ে আসবো। আজকে এখানেই রাখছি।